কারণ এই পৃথিবীতে কেউ কাউকে ব্যান করে দিচ্ছে, এটা একটা ডেঞ্জারাস ব্যাপার। তো এটা চাই না, সবাই যেন কাজ করতে পারে, মানুষের প্রতি যেন সহানুভূতি বাড়ে। আমি মনে করি না যে একমাত্র কোনো পলিটিক্যাল সোসাইটি এসে কোনো চেঞ্জ করতে পারে, আমি এটা মনে করি না। আমি এসেছে এর থেকেই চাই, এসেছে এর থেকেই চাই। আমি যারা থিয়েটারে আসে তাদেরকেও বলি যে শোনো, তুমি আমার থেকে প্লিজ কিছু চেও না, তুমি আমাকে বলো আমাকে তুমি কি দিতে পারবে। এতটাই সবাই সবাইকে মেরে এগিয়ে যাওয়াতে ব্যস্ত যে মানবিকতাটা একটু হারিয়ে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে এটা কখনোই মনে করি না কোনো একজন অ্যাক্টরের কোনো পার্টিকুলার নির্দিষ্টভাবে তীব্রভাবে কোনো পলিটিক্যাল পার্টির উপর বিশ্বাস রাখা উচিত। চাহিদাগুলো কিন্তু অনেক সময়তেই নিজের জন্য আমরা চেঞ্জ করতে থাকি, অ্যাজ এ হোল সমাজের জন্য ভাবি না। অবনাশ মানে সে অন্ধকার থেকে আলোতে নিয়ে যায়। আমি জন্মেছিলাম রাত্রে যখন সবাই ঘুমিয়েছিল, আমি মাকে দেখে কাঁদিনি। সুন্দর ঢুকে গেছে, এই তো বাস, এটাই তোর স্কুল প্যান্ট তো। এই যে ওটা করলি রূপ, এখানে করলি, সেকেন্ড একটা শুভ্রার পাশে বসে কর। আমাদের নতুন নাটক, নান্দিকারের নতুন নাটক, নাটকের নাম অবাঞ্ছিত শব্দগুচ্ছ। এটি আমার লেখা একটি নাটক, নির্দেশনায় সোহিনী সেনগুপ্ত। তো আমরা মানে আমার বেড়ে ওঠা আর কি কলকাতার একটু আউটস্কার্টসে উত্তরপাড়ায়। আমি বাংলা মাধ্যম স্কুলেই পড়াশোনা করেছি। তো স্কুলের পড়াশোনা সম্পর্কে আমার বরাবরই একটা নিজস্ব ভাবনা চিন্তা ছিল যে ক্লাস 9-8 থেকেই কেন সাবজেক্ট চুজ করতে দেওয়া হয় না, বা সাহিত্যের কদর যে সবসময়তেই সায়েন্সের তুলনায় কম, এটা নিয়ে আমার একটা প্রশ্ন ছিল যে সেটা কেন হবে। আমি জানি চাকরি ক্ষেত্রে এবং পরিসংখ্যান বলছে যে অর্থ উপার্জনের ক্ষেত্রে হয়তো সায়েন্সের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ বা পৃথিবী পরিচালনার জন্য, কিন্তু সাহিত্য আমাদের প্রেমে পড়তে শেখায় এবং নিজের আনন্দের যখন আমার মন খারাপ হয় তখন কিন্তু একটা ভালো কবিতা বা ভালো গান আমায় যেভাবে কাউন্সিলিং করে, অঙ্ক আমায় সেটা কখনো করেনি। ব্যক্তি বিশেষে পরিবর্তন হতে পারে। তো বলতে পারো সেটা আমার স্টেটমেন্ট, যেটা আমি ব্যক্তি হিসেবে মনে করি যে সাহিত্যের একটা অভূতপূর্ব ভূমিকা আছে মানব কিন্তু এই জীবনে। একটা কথা আমি বলছি যে তোরই ডায়লগে আছে যে আমরা কিন্তু চাইলে অঙ্কের মধ্যেও কবিতা খুঁজে পেতে পারি। হ্যাঁ, হ্যাঁ, সেটা পার্সপেক্টিভ মে হাউ ইউ লুক অ্যাট ইট। মানে যদি কাউকে খুব চাপ দিয়ে বলা হয়, আমার যেরকম স্কুলে অঙ্ক পাশ করা আমার কাছে একটা বিভীষিকা ছিল। মানে আমি কি করে পাশ করেছি আমিই জানি। সেই তুলনায় আমার কাছে সবসময় ফাইন আর্টস বা আর্টসের মানে আমার কাছে বেশি আরাম লাগতো সবসময়। কিন্তু আমি সবসময় শুনেছি টিচারদের কাছে যে আমার স্কুলে টিচারদের কাছে যে আমার চাকরি বাকরি পেতে বা অর্থ উপার্জন করতে অসুবিধে হবে। সেজন্য আমি অনেক ধরনের যখন কলেজে অ্যাডমিশন নিচ্ছিলাম আমি মানে জিওগ্রাফি, মানে বিভিন্ন সাবজেক্ট আর কি যেগুলোতে অঙ্ক আছে সেই সব নিয়ে আমাকে অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছিল। মূলত সায়েন্স বই, হাফ সায়েন্স মতো জিনিস। তো আমি আই ওয়াজ অলওয়েজ ভেরি স্কেড অঙ্কর ব্যাপারে বা সায়েন্স সাবজেক্টসেও। কিন্তু পরবর্তী জীবনে এই ফাইন আর্টস প্র্যাকটিস করে আমার কিন্তু কোনো অসুবিধে হয়নি, বরং আমি যেটা করতে চেয়েছি আমি অবশেষে সেটা অনেকটাই করে উঠতে পেরেছি। এইটাই আর কি। হ্যাঁ, আসলে আমিও সেই জায়গা থেকেই বললাম, মানে কনফ্লিক্টটা তখনই তৈরি হয় যখন কিছু চাপিয়ে দেওয়া হয়। হ্যাঁ, মানে সায়েন্স কিন্তু মানে পৃথিবীতে না থাকলে বা মেডিকেল সায়েন্স না থাকলে বা বিজ্ঞান না থাকলে সত্যি তো মানব জীবনে উন্নতি হতো না। কিন্তু সাহিত্যেরও প্রয়োজন। ভাষা কিন্তু শুধুমাত্র কমিউনিকেট করার জন্য নয়, তার তার থেকেও একটা বৃহত্তর পারপাস আছে, যেটা আমি নাটকের মাধ্যমে বলতে চাই, এবং যেখানে একজন শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি খুবই লাকি, আমি যখন স্কুলে পড়াশোনা করেছি, খুব আহামরি কোনো বড় স্কুল না হলেও আমাদের বাংলা শিক্ষিকা কিন্তু আমাকে বলতেন যে তুমি সিলেবাসের বাইরের কবিতা বা সাহিত্য পড়ো, বা আমাদের গল্পের বই পড়া, বা আমরা গরমের ছুটিতে কি কি বই পড়লাম এটা নিয়ে আলোচনা হতো, হ্যাঁ, যেটার ভূমিকা বর্তমান সময় অনেকটা কমেছে। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে যে আমার বারেই মনে হয়েছে, স্পেশালি আমি একটা স্কুলে কিছু বছর পড়িয়েছি, সেখানেও দেখেছি, নিজের স্কুলেও দেখেছি, এবং আমি একটা বাঙালি সমাজের মধ্যে এটা কি করে একটা অদ্ভুত বিষয়, আমাদের এখানে রবীন্দ্রনাথ আছেন, বিদ্যাসাগর আছেন, হ্যাঁ, এত বড় বড় কবি সবাই আছেন, কিন্তু ভালো পাত্র সবসময় ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার, সবসময় ওইটাই মানে খুঁজে বার করা হয় যে ভালো ছেলে মানে যার সরকারি চাকরি আছে এবং যে মানে সায়েন্স সাবজেক্ট পড়ে মানে
এইটা আমার খুব আনফরচুনেট মনে হয়। আর্থিক নিশ্চয়তার একটা ব্যাপার চলে আসে। হ্যাঁ, যেটা কিন্তু তোমার শুরুতে আর্থিক বললাম। নিশ্চয়তা কিন্তু সুস শেফ হলেও হয়, এখন ডান্সার হলেও হয়। বরং অনেক সময় আমরা এই যে ছেলেটি যে সেতার বাজায়, ঋষভ ঋখিরাম, মানে সে তো মানে সরকারি চাকরির তুলনায় অনেক 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 বেশি টাকা রোজগার এবং করছে। তার থেকেও আমি কেটেই বলছি, যদি আরো আরো যদি পুরো বিষয়টাকে ব্যবচ্ছেদ করা যায়, তাহলে বলবো যে শুধুমাত্র অর্থ দিয়ে যে ভালো থাকা যায় না, 2026-এ হ্যাঁ কিন্তু সেটা প্রমাণিত। হ্যাঁ মানে আমার মনকে আমি হ্যাপি লোক যদি হতে পারি, সেটা আমি যেটা করতে চাই, হ্যাঁ সেটা যদি কেউ ধরো খুব কম উপার্জন করছে কিন্তু তার মুখের হাসিটা হয়তো খুব দামি, যেটা একটা বড় লোক যে প্রচুর টাকা উপার্জন করছে তার মুখে হাসিটা নেই, ওটা আসলে মিসিং। এই নাটকের মাধ্যমে যেটা আমরা বলার চেষ্টা করছি যে জীবনকে একভাবেই শুধু দেখা উচিত না, জীবনের কিন্তু অনেক রূপ রস গন্ধ আছে। হ্যাঁ, যেটা উপলব্ধি করার জন্য নিজেকে অনেক বেশি রিসেপটিভ হতে হবে, এবং এই রিসেপটিভ হতে শেখায় মাইন্ড, এবং ফাইন আর্টস অবশ্যই সেখানে একটা খুব বড় ভূমিকা পালন করে। মানে শুধু যদি চাকরি করেই জীবন কেটে যেত তাহলে তো হয়ে যেত, সেটা তো হয় না। তো এইসব নানান বিষয় নিয়ে করার চেষ্টা হয়েছে, এবং এটা শুনে মনে হচ্ছে যে প্রচন্ড গুরুগম্ভীর একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, একেবারেই না। আমি যে স্টাইলে এইটা নাটকটা সপ্তর্ষি লিখে দিয়েছে আমাকে, এবং আমরা যে স্টাইলে করছি, একদম বাচ্চা বাচ্চা কিছু ছেলে মজা করতে করতে এই পুরো গুরুগম্ভীর বিষয়টা ওরা বলার চেষ্টা করছে, মজা করতে করতে, মানে খুব হাসতে সিম্পল হাসতে। ভাবে ধরো আত্ম উপলব্ধি করতে করতে, যে পড়াশোনার বাইরে আমার কোনটা করে আনন্দ হয়, কারোর হয়তো নাচতে ভালো লাগছে, কারোর ছবি আঁকতে ভালো লাগছে, হ্যাঁ এবং সেটার মাধ্যমে নিজেকে আবিষ্কার করা। হ্যাঁ, এবং কোনো আবার উল্টো দিকটাও আছে। কোনো ছেলে মনে করছে যে তার পড়াশুনো করে চাকরি করাটাই উচিত, কারণ দ্যাট ওয়ার্কস, বাকি জিনিসগুলো মেবি ডাজন্ট ওয়ার্ক। এই এটা প্রুভেন না, এটা প্রুভেন। না, দেখো, প্রুভেন কিন্তু দুটোই প্রুভেন, দুটোই প্রুভেন। মানে কেউ আমাকে বলতে পারে না যে আমার পথটা প্রুভেন নয়, কারণ আমার পথটাও যথেষ্ট প্রুভেন। মানে আমি যে আর্টটা প্র্যাকটিস করেছি তার দিয়ে আমি যে সারা জীবন খেতে পাইনি সেটা তো নয়। প্রুভেন তুমি বলতে পারো যে মানে পরিসংখ্যানের জায়গা থেকে, কিন্তু পরিসংখ্যানের বাইরেও মানে সাহিত্য বা ধরো থিয়েটার বা সিনেমা কিন্তু পৃথিবী বা সমাজের কথা বলে। তুমি কিন্তু এই সমাজের যে প্রতিচ্ছবি বা ভুল ঠিকটা কিন্তু অন্য কোনো বৈজ্ঞানিক পদ্ধতিতে তুমি বিশ্লেষণ করতে পারবে না। একটা ভালো সাহিত্যে কিন্তু, বা ইতিহাসও তো এক ধরনের সাহিত্য, ইতিহাসও কিন্তু একটা সাহিত্য, মানে কেউ তো লিখেছেন বিষয়টা, ফ্যাক্ট হলেও তার মধ্যে তো কিছু তো জিনিস আছে, সেইটার প্রতিচ্ছবিও কিন্তু, মানে ওইটা না থাকলে কোনটা ঠিক কোনটা ভুল পুরোটা ঘেঁটে যাবে। ব্যাপারটা হচ্ছে এই যে ধরো তোমার আর আমার মধ্যে যে একটা কথোপকথন হচ্ছে বিষয়টা নিয়ে, এটা যেটা ভাবনা হচ্ছে, আমরা এই নাটকটাতে ওটাই করতে চাই। আমরা একটা ওপিনিয়ন রেজ করতে চাই, যেখানে আমার ওপিনিয়নটাও আছে, এবং আমার বিরুদ্ধে যিনি দাঁড়িয়ে আছেন উল্টো দিকে, এই স্কুলের যিনি হেড স্যার, তার উপেন্দ্রনাথ ওপিনিয়ন, সোম। উপেন্দ্রনাথ সোম, তার ওপিনিয়নটাও আছে। এবং দর্শকের মধ্যেই কিছু লোকের আমার ওপিনিয়নের সাথে মিল হবে, আর কিছু লোকের ওনার ওপিনিয়ন। তো ইট ইজ বেসিক্যালি আ ডায়ালগ। একদম একদম, এটা সুন্দর বলেছো। এই নাটকটা কিন্তু একটা ডায়ালগ, যে আমরা এটা নিয়ে অন্তত ভাবতে পারি অনেক বিষয়ে। এবং আমার কথোপকথন করতে, ডায়ালগ করতে, কথা বলতে আমার মনে হয় যে বাঙালির এটা দারুণ গুণ, যে তারা কিন্তু কথা বলতে খুব ভালোবাসে। তারা নিজেদের ওপিনিয়ন, কখনো কখনো রেগে সেটা ট্রোলিং করছে, কখনো কখনো রাস্তায় মোমবাতি নিয়ে নাপছে, কিন্তু তার একটা ওপিনিয়ন আছে। এই ওপিনিয়নটা নিয়ে সে চায়ের দোকানে কথা বলছে, সে ক্যাফেতে বসে কথা বলছে। এই ওপিনিয়নটা রেজ করার একটা চেষ্টা অবশ্যই এই নাটকে আমরা করছি, যে কথা বলো। খুব ইন্টারেস্টিং যে ওরা, আমাদের ছেলে মেয়েরা সবাই বিভিন্ন ভিডিওস করেছে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি গিয়ে, তো সবাইকারই একটা স্ট্রং ওপিনিয়ন আছে। তো এইটা খুব ইন্টারেস্টিং। আমি চাই যে এইটা নিয়ে লোকেদের মধ্যে একটা কথা হোক, যে একেবারেই মানে আমার একটা বক্তব্য আছে, আমার মা বাবার একটা বক্তব্য আছে, আমার প্রেমিকার একটা বক্তব্য আছে, আমার প্রেমিকের একটা বক্তব্য আছে, আমার বন্ধুদের একটা বক্তব্য আছে। এই পুরো জিনিসটা মিলিয়েই এই হ্যাঁ, দিস মানে কোনো কনভারসেশন। পার্টিকুলার একটাকে মেনে নিতে হবে পৃথিবীর সবাইকে, সেটা হতে পারে না। এটা হতে পারে, এটা হলে জিনিসটা শেষ হয়ে যাবে। মানে যদি কেউ কথা বলতে না পারে, যদি কথোপকথন না হয়, কোনো বিষয় নিয়ে আলোচনা না হয়, তো মূলত এই আলোচনা করার জন্যই আমরা অবাঞ্ছিত শব্দগুচ্ছ বানাচ্ছি। আমি আগামী দিনে দেখতে চাই যে প্রচুর ছেলে মেয়েরা এসে এখানে একটা বই নিয়ে বসবে, ঘাম ঝরাবে, গান শিখবে, বিভিন্ন ধরনের মুভমেন্টস শিখবে, এবং এই পুরো জিনিসটাকেই যে তারা, হ্যাঁ,
এবং এই পুরো জিনিসটাকে যে তারা শুধুমাত্র এটা থেকে কি আর্থিক লাভ হবে এই লাভ ক্ষতির কথা ছেড়েও কিন্তু দেখো আমি যে এত বছর এই ফাইন আর্টস প্র্যাকটিস করেছি বা যে কোনো আর্টিস্ট যে দীর্ঘদিন প্র্যাকটিস করেছেন, আমার ছোট দিদা খুব বড় ভাস্কর ছিলেন, তিনি, আমার মা, আমার বাবা, শুধুমাত্র এটা থেকে আমি আর্থিক কি সুবিধে পাচ্ছি এটা ভেবে তো আমরা প্র্যাকটিস করিনি। কারণ এটা ভেবে প্র্যাকটিস করলে ওইটা কোথাও একটা গিয়ে শেষ হয়, ওটা এত বছর ধরে টানা যায় না। তার মানে আমরা মনের আনন্দ পেয়েছি, মনের আরাম পেয়েছি, শান্তি হয়েছে। আমি চাই যে নতুন ছেলেমেয়েরা যারা আসবে তারা যেন এইখানে নিজের ভেতরটাকে অনেক বেশি এক্সপ্লোর করতে পারে। এখন অনেক সময় দাঁড়িয়ে গেছে যে আর্ট প্র্যাকটিস মানেই চট করে ওটা থেকে আমি একটা কিছু একটা পাঠ করে একটু টাকা পেলাম এ পেলাম। কিন্তু আমি বারবার বলছি, সিনিয়র হিসেবেই বলছি এটা, আমি 50 ঊর্ধ্ব আমার বয়স, আমি এই কথাটা বলতে পারি প্র্যাকটিস করেছি বলে, যে টাকা পয়সা উপার্জন করার পরেও কিছু থেকে যায়, সেটা হচ্ছে হেলথ, হ্যাপিনেস, ম্যানার্স, রেসপেক্ট, হাউ ইউ লুক এট লাইফ, হাউ ইউ ট্রিট ইউর এনভায়রনমেন্ট। এই সবটার জন্য একটা মন লাগে। ওই মনটাকে যে কোনো ধরনের নিয়মিত প্র্যাকটিস কিন্তু ঠিক রাখতে পারে। আমি আমি এই মনের প্র্যাকটিসটা করে যেতে চাই, এটাই আমি, পরিবর্তন না, আমি চাই এটা অনবরত হতে থাক। যে যে স্বপ্ন নিয়ে আমি এখন নান্দিকার করি বা আমি আমার দলের ছেলে মেয়েদের সঙ্গে যেটা করি, আমি অনবরত ওদের, আমি চাই যে ওরা মানসিকভাবে শারীরিকভাবে তরতাজা থাকুক, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটা মাথার উপর বোঝা নিয়ে যেন জীবনে, কারণ বোঝা থাকবে, কিন্তু বোঝার সঙ্গে যখন তোমাকে যুদ্ধ করতে হবে তোমার মনটাকে খুব অপটিমিস্ট রাখতে হবে। এইটা খুব একটা ডিফিকাল্ট নয় কিন্তু কথাটা। আমি চাইবো যে সবাই যেন সুস্থভাবে কাজ করতে পারে, ব্যান কালচার যেন না থাকে, কারণ এই পৃথিবীতে কেউ কাউকে ব্যান করে দিচ্ছে, এটা একটা ডেঞ্জারাস ব্যাপার। তো এটা চাই না, সবাই যেন কাজ করতে পারে, মানুষের প্রতি যেন সহানুভূতি বাড়ে। আমরা অনেক সময় এখন নিজেদের কথা বলতে ব্যস্ত, অন্য সামনের লোকটার কথা শুনতে আমরা সময় দিই না। তো এইটাই মানে সবাই যেমন খুব ভালো ভালো পিসেস অফ আর্ট যেন তৈরি হয়, সবাই যেন শান্তি করে মন দিয়ে অভিনয়, যে যে কাজটা করছে সেই কাজটা যেন সে ভয় না পেয়ে আনন্দ করে করতে পারে, তার ভিতরে যেন সত্যি তার সমাজকে নিয়ে কিছু সত্যি ভালো করার কোনো চেষ্টা থাকে। একটা কি জানো তো, আমি মনে করি না যে একমাত্র কোনো পলিটিক্যাল সোসাইটি এসে কোনো চেঞ্জ করতে পারে, আমি এটা মনে করি না। আমি সবসময় শুধু বলছি আমি এ এসেছি এর থেকেই চাই, এ এসেছে এর থেকেই চাই। আমি যারা থিয়েটারে আসে তাদেরকেও বলি যে শোনো, তুমি আমার থেকে প্লিজ কিছু চেও না, তুমি আমাকে বলো আমাকে তুমি কি দিতে পারবে, হোয়াট ক্যান ইউ গিভ মি। তো আমরা যদি এটা উল্টো ভাবে একটু দেখতে পাই যে আমি এই চেঞ্জটাতে কি দিতে পারি, আমার মনে হয় সেটা নাগরিক চেতনাও একটা খুব ইম্পর্টেন্ট। যে আমি, ধরো আমার জন্য একটা বানিয়ে দেওয়া হলো একটা জায়গা, যে এখানে তুমি একটা বাস আসবে, তুমি ছায়ায় বসবে, দুদিন বাদে ওটাকে আমি ভেঙে চুরমার করে দিলাম। আমার মনে হয় যে অল অফ আস অ্যাজ আ সোসাইটি উই হ্যাভ দ্য পাওয়ার টু পার্টিসিপেট ইন চেঞ্জ। হ্যাঁ, সেটা শুধুমাত্র একজন এসে আমাদেরটা পুরোটা প্লেটে সাজিয়ে দিল, আমরা খেয়ে নিলাম, ব্যাপারটা আমার ক্ষেত্রে মনে হয়, আই থিঙ্ক ইট ইজ নট লাইক দ্যাট। জিনিসটা বেশি প্রয়োজন মানে অফকোর্স। না, সেটা হচ্ছে আগের যে প্রশ্নটা তুমি করলে আমার মনে হয় সেখানেই উত্তরটা আছে, যে থিয়েটার আমার মনে হয় প্রত্যেকেরই, বিশেষ করে যারা শিল্পকলা নিয়ে চর্চা করেন যে কোনো ফিল্ডেই, বা যে কোনো মানুষেরও একবার যদি একটা থিয়েটারের ওয়ার্কশপ সিরিয়াসলি করা যায়, যেটা থিয়েটার যেটা শেখায় সংবেদনশীল হতে শেখায়। তার কারণ হচ্ছে এখন এতটাই আমাদের অর্থ উপার্জনের জন্য বা সাকসেসের জন্য রেসটা ইম্পর্টেন্ট, যে ছোটবেলা থেকে একটা বাচ্চাকে, মানে আমিও যখন পাশ করেছি ধরো তখনও এতটা ছিল না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন তো হবেই। তো এতটাই সবাই সবাইকে মেরে এগিয়ে যাওয়াতে ব্যস্ত যে মানবিকতাটা একটু হারিয়ে যাচ্ছে। এবার থিয়েটার কিন্তু আমাদের আত্মাকে একটু ক্লিয়ার করে, মানে নিজের কাছে নিজে দাঁড়িয়ে দিনের শেষে ধরি একটা প্রশ্ন করা যায় যে আজকে আমি কি করলাম যেটা পৃথিবীর কাজে লাগবে এবং আমার আত্মার একটু শান্তি হবে আর কি। শুধুমাত্র টাকা পয়সা, একে মারা ওকে মারা, নিজের জন্য একটু ভাবা, বা কি সেভিংস করলাম, কি কি পিৎজা খেলাম, এটা ছাড়া আর কি। যে সত্যি কিন্তু আমরা যেখানে থাকি আমার পরিবেশ বা পৃথিবীকে ভালো রাখতে পারলে আমি বেটার থাকতে পারবো। বিশেষ করে করোনার পর যেখানে আমরা দেখতে পেয়েছি
মানে যে আমরা জীবনটা কতটা স্কুইড গেম নয়। হ্যাঁ কতটা অসহায় আর কি এই বৃহত্তর পৃথিবীর কাছে। তো সেইটা আমার মনে হয় থিয়েটার আমাদেরকে বারবার ওই পরিবর্তনটা করতে বলে, যে নিজের জন্য 80% ভেবে 20% তুমি নিজের ভাবনাকে রাখো, যেখানে তুমি পৃথিবীর জন্য, সমাজের জন্য, তোমার পারিপার্শ্বিক পরিবেশের জন্য, তোমার পাশে যে লোকটা বাসে যাচ্ছে তার জন্য একটু জায়গা ছেড়ে দাও, তাহলে হয়তো একটু বেটার হবে। তখন আর শুধুমাত্র কোনো পলিটিক্যাল পার্টিকে, আর ব্যাপারটা হচ্ছে দেখো পলিটিক্যাল পার্টির এখন মানে আমি ব্যক্তিগতভাবে এটা কখনোই মনে করি না কোনো একজন অ্যাক্টরের কোনো পার্টিকুলার নির্দিষ্টভাবে তীব্রভাবে কোনো পলিটিক্যাল পার্টির ওপর বিশ্বাস রাখা উচিত। কারণ ওই তোমায় যেটা বললাম যে চাহিদাগুলো কিন্তু অনেক সময়তেই নিজের জন্য আমরা চেঞ্জ করতে থাকি, অ্যাজ এ হোল সমাজের জন্য ভাবি না। আমার কি সুবিধা হবে এটা যদি আমরা যতক্ষণ ভাবো, বিশেষ করে যারা শিল্পী, যাদেরকে মানুষ লুক আপ টু করতেন একটা সময় অবধি, এখন আর অতটা করেন না, আমরা সেই জায়গাটা নামিয়ে দিয়েছি। তো সেইটা আমার মনে হয় ওই পরিবর্তন, যেটা সোহিনী বললো যে নিজের আগে পরিবর্তনের জন্য রেডি, তো সেইটা ভাবলে আমরা অন্য কারোর দিকে আঙুল তুলতে পারবো। সত্যি কথা বলতে কি, আমিও পুরো ছবিটা এখনো দেখিনি। আমাকে সবাই ওরা বলছে, আমার বন্ধু শিবু, দিদি, জিনিয়া সবাই বলছে, সবাই খুব ভালোবাসছেন আমাকে, রাস্তায় হাঁটলে ফুলপিসি ফুলপিসি বলছে, কিন্তু আমি এখনো পুরোটা দেখে উঠতে পারিনি। আমাদের আসলে এই 20 তারিখে নাটকের না মানে মঞ্চস্থ হবে প্রথম, তো সেই পাগলের মতো সেইটা আর আমার কমলা নিবাস দুটো একসাথে চলছে। কিন্তু আমি একটা কথা ওকে ইন্টারাপ্ট করে বলছি যে আমি সবসময়তেই মনে করেছি যে সোহিনীর প্রচুর 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 অভিনয় করা উচিত, এবং আমি ওকে রোজ রাত্রিবেলা বাড়িতে গিয়ে বিরক্ত করি যে তুমি উফ, পরের প্রজেক্টটা কি করছো। একদম। কারণ অনেক সময়তেই সোহিনী বলে যে না আমি এখন কিছুদিন করব না। হ্যাঁ, তো আমি অত্যন্ত খুশি যে রোজ বেরিয়ে গিয়ে সোহিনী তো এত ভালো একজন অ্যাক্টর, এবং দেখো ব্যাপারটা হচ্ছে অভিনেতা ভালোর থেকেও ও খুব ভালো একজন শিক্ষক। অভিনেতা মানে তৈরির যে আমাদের একটা প্রসেস হয়, সেখানে ও কিন্তু খুব হিউম্যান বাবা জায়গা এত থেকে অ্যাপ্রোচ বকুনি করে। দি, তারপরেও ভালো ভালো কথা বলছে আমার নয়। হ্যাঁ মানে পরের প্রশ্ন ছিল, হ্যাঁ। যদিও আমি দেখেছি যে বকা হালকা হয়েছে। না কিন্তু কোচ আমি সবসময়তেই চাই, মানে আমি জায়গায় ওয়ার্কআউট করি শিবা, আমি সবসময়তেই মনে করি যে কোনো জিনিস তুমি তখনই শিখতে পারবে যদি একটা কনফ্লিক্ট হয় এবং সেটা ভালোর জন্য কনফ্লিক্ট হয়। আমিও যে জায়গা থেকে প্রশ্নগুলো করছি, অনেক সময় সোহিনী রেগে গিয়ে উত্তর দিলেও আমার প্রশ্নটাও জেনুইন এবং ডিরেক্টরের রাগটাও জেনুইন। আসলে কি বলতো, রাগ ঠিক নয়। আমি বলছি যে আমার কি হয়, এই যে ধরো আমরা যে প্রবল গরমের মধ্যে এখানে রিহার্সাল করছি, এখানে তো কোনো এসিটিসি নেই, ওরা স্টেজে আছে, স্টেজের পুরো লাইটটা ওদের লাগছে, ওদের কিন্তু জলের মতো ঘাম বেরোচ্ছে। আমি চাই যে ওরা ওইটাতে হেরে না যাক, আমি চাই যে ওইটাকে মোকাবেলা করে ওদের মাথা যেন, ওদের যখন 70 বছর বয়স হবে ওরা যেন ওইটাই পারে। সেই জন্য ওদেরকে আমি ভোকাল টনিক দিতে দিতে থাকি, ভয় দেখাই এ করি, যাতে ওরা এরকম জেগে থাকে, ওটা আমি চাই। আই ডোন্ট এভার ওয়ান্ট এনি অফ দেম টু গ্রো ওল্ড, এইটা সেটা আমার মনে হয়। আপনারা সকলেই ভালোবাসা দেন সবসময় নান্দিকারের পেজে, যখনই আমরা কোনো ভিডিও দিই বা প্রত্যেকটি শোয়ে আপনারা দর্শকেরা ভালোবাসা দিয়ে হল ভরিয়ে আসেন। তো আমাদের এই নাটকটি বলতে পারেন এই সময় দাঁড়িয়ে আমরা যা মনে করি, আমি যা মনে করি সেটা নিজের মতো করে লিখেছি, সোহিনী নির্দেশনা দিয়েছে এবং মুখ্য ভূমিকায়ও আছে। একটি স্কুলকে কেন্দ্র করে এবং শিক্ষক এবং ছাত্রদের ভূমিকা স্কুলে কি হতে পারে, আদর্শ শিক্ষা পদ্ধতি কি হতে পারে সেটাকে প্রশ্ন করা। যেটা সোহিনী বলল, কোনটা ঠিক কোনটা ভুল আমরা জানি না, আমরা কতগুলো প্রশ্ন করেছি এবং তার বিপরীত পক্ষে প্রধান শিক্ষকও কিছু প্রশ্ন করেছেন। তো আপনারা কি মনে করেন সেটা মানে যদি জানাতে চান বা প্রশ্নগুলো সঠিক নাকি যদি জানতে চান, তাহলে আপনাদেরকে আসতে হবে একাডেমি অফ ফাইন আর্টসে। আমাদের প্রথম শো 20th জুন আমরা ডাবল শো করছি। 20 জুন দুপুর 2:30টার সময় প্রথম শো এবং সন্ধ্যে 6:30টার সময় দ্বিতীয় শো আমাদের নাটক অবাঞ্ছিত শব্দগুচ্ছ। টিকিট পাওয়া যাচ্ছে nandikar.net-এ, নির্দেশনায় সোহিনী সেনগুপ্ত। আমি একটাই কথা বলছি, যে এই নাটক আমি করতে চাই তার মূল কারণ হচ্ছে সপ্তর্ষি আমাকে নাটক লিখে দিয়েছে বলে, এবং ও পাইপলাইনে আরো কয়েকটা ওর কাছে রেডি আছে, সেটা আমি অনার করতে চাই। কিন্তু তার থেকেও বড় কারণ, আমার নিজের পাঠ করার পাশাপাশি আমার দলে প্রত্যেক বছর বহু ভালো ভালো ছেলে মেয়ে আসে, তরতাজা ছেলে মেয়ে, আর আমি নিজে এই নাটক করতে চাই, অবাঞ্ছিত শব্দগুচ্ছ আমি করতে চাই। প্রথম কারণ হচ্ছে যে সপ্তর্ষি আমাকে এটা লিখে দিয়েছে, ওর বন্ধুদের জন্য ওর এটা লেখা, ও খুব স্বপ্ন নিয়ে লিখেছে এবং আমাকে বলেছে যে যদি আমি এটা ডিরেক্ট করি, আমার নিজেরও একটা বড় পার্ট কথা আছে। বলছি, এটা মেইন পার্টটা সোহিনী যাতে করে ওটাকে কেন্দ্র করে বাকিটা সাজিয়েছি আমি। না, এই কথাটা সত্যি নয়। বহু সময় আমরা আলোচনা করি সব সময় যে আমাদের দল নান্দিকার বহু যুগের
মানে অনেক লোকের ঘাম শ্রম আছে এই দলে, এবং এই দলে প্রত্যেক বছর কিছু ছেলে মেয়ে আসে, তারা অনেক স্বপ্ন নিয়ে আসে। তাদের প্রত্যেককে তো আমি আমার দেখুন, আমার স্বপ্ন হচ্ছে সবাই খুব ভালো ভালো জায়গায় প্লেসড হোক, প্রচুর অভিনয় করুক, কিন্তু আমার স্বপ্নটাই তো হলে হবে না। মানে আমি সব সব জায়গায় কতটা তো পারবো না করতে। আমি যেটা পারি সেটা হচ্ছে আমি আমার স্টেজে সবাইকে একটা জায়গা দিয়ে একটা শোকেস করতে পারি, এবং আমি খুবই প্রাউড এই ব্যাপারটাতে যে এই যে যাদেরকে দেখবেন তারা এক সে বাড়কর এক। হ্যাঁ, আমি বারবার এটা প্রমাণ করতে চাই যে এই যে থিয়েটারে আসা, অভিনয় করা যে চায়, যে প্রচন্ড পরিশ্রম করে, এই জিনিসটা কিন্তু রোল হতে 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 থাকে। মানে ইট ডাজ নট এন্ড উইথ ওয়ান পার্সন আর কি। মানে এই অনেক ছেলে মেয়ে আছে, তারা প্রত্যেকেই খুব ভালো করছে, এবং সেটা দেখে আমার ওদের দিদি হিসেবে, ওদের শিক্ষিকা হিসেবে আমার সত্যি খুব মানে প্রাণ ভরে যায় এটা। এতক্ষণ আমি আর সোহিনী কথা বললাম আমাদের নতুন নাটক অবাঞ্ছিত শব্দগুচ্ছ নিয়ে, কিন্তু এই নাটক তো শুধু আমাদের নয়, আমাদের সকলের নাটক। তাই এবার পরিচয় করে নেবো সকলের সঙ্গে যারা এই নাটকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রথমেই স্যার সুমন্ত দা, মানে আমাদের এই স্কুলের অভয়চরণ ইনস্টিটিউট ফর বয়েজের প্রিন্সিপাল উপেন্দ্রনাথ সোমের সঙ্গে একটু কথা বলে নেবো। সুমন্তদার একটা খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার এই জন্যে যে সুমন্তদা সারা জীবন কিন্তু খুব বড় চাকরি করেছেন, তার সঙ্গে সুমন্তদা সারা জীবন থিয়েটারও করেছেন। এটার জন্য সুমন্তদার বক্তব্যটা খুব ইম্পর্টেন্ট হবে। এটা যা বলে গেল। আমি এখানে এই নাটকে প্রধান শিক্ষকের ভূমিকায় অভিনয় করছি, এবং বহুদিন বাদে নান্দিকারের এরকম একটা বড় নাটকে করছি। আর আমার চরিত্রটা হচ্ছে এই যে প্রধান শিক্ষক, সে এই ছাত্রদের কঠোর নিয়মের মধ্যে রাখে, হ্যাঁ, এবং যতটা পারে তাদের চাপের ভেতরে রাখে, হ্যাঁ, যাতে করে তারা যাতে ভালো রেজাল্ট করে, ভালো করে পড়াশুনো করে, তার উদ্দেশ্য এটাই। আর তিনি কিন্তু এইখানে অনেক কঠোর দেখালো, তিনি কিন্তু তার ভেতরে একটি বাবা যে আছে সেটাও প্রকাশ পায়। তো নাটকে একটা ধাক্কাধাক্কি আছে আমার চরিত্রের সঙ্গে, সোহিনী যে চরিত্র করছে তার। হ্যাঁ, এই নাটকটা সপ্তর্ষি খুব ভালো লিখেছে। হ্যাঁ, আর সোহিনীও খুব চেষ্টা করছে। এখনো তো নাটকটা পুরোটা রিহার্সাল হয়ে ওঠেনি, যেটুকু হয়েছে তার ভেতরে ওর চেষ্টা আপ্রাণ দেখা যাচ্ছে, এবং যখনই ওর মনে হচ্ছে কারুর সাহায্য দরকার তাকে ডেকে নিচ্ছে পাশে, বলো কেমন লাগছে এইরকম। তবে আমার খুব ভালো লাগছে এই চরিত্রটা করতে, মজা পেয়েছি। হ্যাঁ, যেটা সুমন্তদা বলছিল যে একটু আগে যেটা হচ্ছিল যে এই যে পদ্ধতিটা, হ্যাঁ, এই যে পদ্ধতি, এটা কিন্তু প্রমাণিত পদ্ধতি যে স্কুলের যে শৃঙ্খলা নিয়মের মধ্যে কিন্তু প্রচুর সাকসেসফুল স্টুডেন্ট বেরিয়েছে। তো সেইটা ঠিক নাকি একজন শিক্ষককে এসে হঠাৎ যেটা বলছেন তোমার ভেতরে যদি কোনো সুপ্ত সত্তা থেকে থাকে তাকে তুমি বহিঃপ্রকাশ করো, কোনটা ঠিক, এই কনফ্লিক্ট নিয়েই তো বাকি যারা পাঠ করছে। অর্ঘ্য, তুই একটু নিজের কথা বলে সবার কথা ইন্ট্রোডাকশন দিয়ে দে। আমরা সকলে ছাত্র, আর আমার মায়ের ভূমিকায় আছে অনিন্দিতা। অনিন্দিতার আমি একই বয়সী, কিন্তু এই নিয়েও আমার দ্বিতীয় নাটকে আমার মায়ের ভূমিকা পালন করছে। রোলটা খুব বড় নয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা আমি এক্ষুনি বলছি না কিভাবে চরিত্রটি আসে, কিন্তু এই নাটকের মোড় ঘুরিয়ে দেয় যে মা আর ছেলের যে সম্পর্ক, এবং এই শিক্ষিকা আসার পর এই ছেলেটির জীবনে একটা পরিবর্তন ঘটে, যার জন্য মায়ের সাথে তার ছেলের সম্পর্কে একটা আমূল পরিবর্তন ঘটে। আর বাকি বন্ধুদের সাথে আলাপ করে নেবো। হ্যাঁ, আমি অর্ঘ্য। এই নাটকে সপ্তর্ষির সাথে আমরা 5 জন রয়েছি ছাত্র, আমরা বন্ধু। আমার এখানে চরিত্র নীতিশ। আমি মন্ডল, সুনন্দ মন্ডল। অনেকে আবার বলে মঙ্গল পাণ্ডে। বাকি কথা নাটকে। আমি রূপ, এবং অবাঞ্ছিত শব্দগুচ্ছ নাটকে আমি চঞ্চলের ভূমিকায়। আমি সোমেশ, আর আমি এই নাটকে তড়িতের ভূমিকায় অভিনয় করছি। আমি ঋষভ, আর অবাঞ্ছিত শব্দগুচ্ছ নাটকে আমি রুদ্রাক্ষের ভূমিকা পালন করছি। আমি মলয়। আমি এই নাটকে মলয় নাটকে অনেকগুলি রোল করেছে, শুধু নয় আমাদের পুরো রিকুইজিশনটা মলয় বানিয়েছে। সেটা মলয়কে সকলের মানে আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ। আর আমাদের স্কুলের আরেকজন শিক্ষক ওখানে দাঁড়িয়ে আছেন, মানবেন্দ্র বাবু। আমি প্রীতম, আমি
মানবেন্দ্র স্যারের ভূমিকায় এই নাটকে অভিনয় করছি। আর অনিন্দিতা বলে দে। আর কি বলবো, তুই তো বলে দিয়েছিস। হ্যাঁ, 20 তারিখে নামছে, 20 তারিখে একাডেমি অফ ফাইন আর্টসে দুপুর 2:30টায় একটা শো, তারপর সন্ধ্যে 6:30টায় শো। টিকিট পাওয়া যাচ্ছে nandika.net এ। দেখলেন আপনারা, তাহলে চলে আসুন সকলে, দেখা হচ্ছে 20 তারিখ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।